আমরা দেখি যে বাংলাদেশে একজন রোহিঙ্গাকে যতটুকু মূল্যায়ন করা হয়, আমরা যদি ওইভাবে বলি যে আমাদের প্রবাসীদেরকে ওইভাবে মূল্যায়ন, একজন প্রবাসীও অতটুকু মূল্যায়িত হন না। অথচ এই প্রবাসী তার নিজের জীবন যৌবন সমস্ত সব কিছু দিয়ে যাচ্ছে দেশের জন্য, পরিবারের জন্য। বড় বড় লাগেজ দেখলে তার জন্য ভাড়া বেড়ে যায়। কুলিরা তাদের 20 টাকার জায়গায় 100 টাকার নিচে তখন তারা নেন না। বাংলাদেশের ধনীভাবে গার্মেন্টস শ্রমিকদের যদি অধিকার নিয়ে কোনো সমস্যা হয় তাহলে তারা রাস্তায় নেমে যায়। কিন্তু আমরা আসলে দেখি যে বাংলাদেশে রাস্তায় না নামলে, অবরোধ না করলে, হরতাল না দিলে, ভাঙচুর না করলে দাবি দেওয়া আদায় হয় না। এখন আমাদের প্রবাসী যারা আছেন তারা তো বাংলাদেশে এসে হরতাল অবরোধ বা রাস্তা অবরোধ কোনো কিছু করতে পারবেন না। এই জন্য প্রবাসীদের দাবি দেওয়া আদায় হয় না। তো আমরা হরতাল অবরোধ বা রাস্তায় ভাঙচুর, পিকেটিং এগুলো করার জন্য আমরা আত্মপ্রকাশ করছি না। আমরা প্রবাসীদের এই দাবি দেওয়াগুলো আনুষ্ঠানিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে সরকারের যে সকল প্রতিষ্ঠানগুলো কাজ করে প্রবাসীদের নিয়ে, আমরা সেই সকল জায়গাতে দেশি বিদেশি আন্তর্জাতিক যে সকল সংস্থাগুলো আছে আমরা তাদের সাথে কাজ করব। বাংলাদেশে যেমনিভাবে একটা বিমা বা ইন্স্যুরেন্স থাকে, যে দেশে যাচ্ছেন বিশেষ করে মিডল ইস্টে বা ওমানে, সেই দেশে ওই দেশেরই একটা ইন্স্যুরেন্স থাকে। তো যখনই মারা যান তখন সেই দেশের থেকে একটা ভালো মাপের একটা ভালো অঙ্ক তারা সুবিধা পান, প্রায় 40 থেকে 45 লক্ষ টাকার মতো। তো ওখানে একটা চক্র আছে যারা দূতাবাসের এবং এই মরদনীয় যারা কাজ করেন তাদের সমন্বয়ে এই কিছু পেপার জালিয়াতি করে এই 40 থেকে 45 লক্ষ টাকা তারা নিজেরাই হাতিয়ে নেয়। আসলে আমাদের যে প্রবাসী মারা যান তার পরিবার এটা পায় না। তো এটা নিয়ে আমরা যখন কাজ করছি, কাজ করার পরে গত মাসে 4 জন প্রবাসী, ওমান প্রবাসী, প্রায় 43 লক্ষ টাকা করে তারা কিন্তু ক্ষতিপূরণ পেয়েছে। তেমনিভাবে প্রবাসীদের যে কষ্টগুলো আছে বা প্রবাসীদের যে কাজগুলো করা যায়, এটা একমাত্র প্রবাসী যারা মিডল ইস্টে যারা কাজ করেছে তারাই বলতে পারবেন এবং তারাই কাজ করতে পারবেন। আমি মিডল ইস্টে ছিলাম, আমাদের মেজর নাসির স্যার মিডল ইস্টে ছিলেন। আমরা দেখি যে বাংলাদেশে একজন রোহিঙ্গাকে যতটুকু মূল্যায়ন করা হয়, আমরা যদি ওইভাবে বলি যে আমাদের প্রবাসীদেরকে ওইভাবে মূল্যায়ন, একজন প্রবাসীও অতটুকু মূল্যায়িত হন না। কিন্তু এই নতুন বাংলাদেশে আমরা দেখলাম যে আসলে আমাদের বাংলাদেশের প্রবাসীদের ভূমিকা কতটুকু। একজন প্রবাসী 5 বছর 10 বছর দেশের বাইরে থাকলে সে বাংলাদেশে কিন্তু রাস্তাঘাট, ইভেন বাতাসটুকু পর্যন্ত সে ইউজ করছে না। কিন্তু এই প্রবাসীকে আমরা কী দিচ্ছি? প্রবাসী আসার পরে তাকে আমরা কিছু দিচ্ছি না। অথচ এই প্রবাসী তার নিজের জীবন যৌবন সমস্ত সব কিছু দিয়ে যাচ্ছে দেশের জন্য, পরিবারের জন্য। অথচ এই প্রবাসীর মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু কেউ কাজ করছে না, সবাই প্রবাসীকে ইউজ করছে। যদি আমরা বলি যে একজন প্রবাসী যখন বাংলাদেশে ফিরেন তখন এয়ারপোর্ট থেকে শুরু করে তার হয়রানি শুরু হয়। সে যখন বাইরে বের হন, যদি যাত্রাবাড়িতে আসেন বা গাবতলিতে যান, বড় বড় লাগেজ দেখলে তার জন্য ভাড়া বেড়ে যায়। কুলিরা তাদের 20 টাকার জায়গায় 100 টাকার নিচে তখন তারা নেন না। আমরা এই বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্কের মাধ্যমে আজকে বাংলাদেশ সরকারের কাছে 13 দফা দাবি তুলে ধরছি। 1 নম্বর দক্ষ কর্মী বিদেশ পাঠানো নিশ্চিত করা এবং সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কারিকুলামে বিদেশে চাকরির জন্য দক্ষ শ্রমিক তৈরির উপযোগী করে নির্ধারণ করতে হবে সাবজেক্টগুলো। আমাদের বাংলাদেশে যে সকল পড়াগুলো হয় এবং আমাদের যারা প্রবাসে যান অধিকাংশই অদক্ষ। যে কারণে দেখছি আমি ওমানে বিশেষ করে একটা কোম্পানিতে ইন্ডিয়ানরা কাজ করে, তারা বেতন পাচ্ছে 1 লাখ টাকা, আমাদের বাংলাদেশিরা পাচ্ছে 20,000 টাকা। তাহলে যদি বলি যে তারা আমাদের বাংলাদেশিরা 5 জনের যে পরিমাণ রেমিটেন্স পাচ্ছে, ভারতীয় একজন নাগরিক একজনই কিন্তু তার থেকে বেশি রেমিটেন্স পাচ্ছে। তো আমরা যদি দক্ষ শ্রমিক বিদেশে পাঠাতে পারি, আমাদের রেমিটেন্স যেমনিভাবে বাড়বে এবং আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। 2 নম্বর, বিদেশ যাওয়ার খরচ কমিয়ে 1 লাখ টাকার মধ্যে আনতে হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সকল দেশে, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, তারপর সিঙ্গাপুর, অন্যান্য যে সকল দেশগুলো আছে, এই সকল দেশগুলোতে দেখি যে আমরা 5 থেকে 7 লক্ষ টাকা করে লাগে। তো এই টাকাগুলো যাতে করে না লাগে, মধ্যস্বত্ব ভোগী যারা থাকে, দালাল চক্র, এদেরকে বাদ দিয়ে সরকারিভাবে সরাসরি এইটা হস্তক্ষেপ করে 1 লক্ষ টাকার মধ্যে আনতে হবে। দালালি ও মধ্যস্বত্ব ভোগী এই সকল দৌরাত্ম্য বন্ধ করতে হবে। যেহেতু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, আমাদের বাইরা আছে, আমাদের রেকর্ডিং এজেন্সি আছে গভর্নমেন্ট অনুমোদিত, তাহলে কেন এখানে মধ্যস্বত্ব ভোগী থাকবে? 4 নম্বর, প্রবাসীরা দেশে ফেরার পর তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যে আমাদের প্রবাসী যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন তারা অদক্ষ হয়ে গেলেও এই প্রবাসী যখন 4 থেকে 5 বছর বা 10 বছর পর দেশে ফিরছেন তারা কিন্তু আর অদক্ষ থাকছেন না। তারা কিন্তু কোনো না কোনো একটা কাজে দক্ষ হয়েই দেশে ফিরছেন। তাহলে এই দক্ষ জনবলকে আমরা কেন কাজে লাগাতে পারছি না? একজন প্রবাসী 20 বছর বিদেশ করার পরও আবার তাকে বিদেশে যেতে হচ্ছে, সে দেশে কোনো কিছু করতে পারছে না। তো আমাদের সরকারিভাবে উদ্যোগ নিতে হবে যে এই সকল প্রবাসী যারা আছেন তাদেরকে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আমাদের দেশে বড় বড় মেগা প্রজেক্ট চলছে, পদ্মা সেতু হয়েছে, আমাদের এয়ারপোর্টে কাজ চলছে। তো আমাদের এই এয়ারপোর্টেই কাজের জন্য আমাদের প্রবাসী যারা দেশের বাইরে কাজ করছে, মাসকাটি এয়ারপোর্টে আমাদের অনেক প্রবাসী কাজ করছে। দুবাইতে আমাদের প্রবাসীরা দুবাই এয়ারপোর্টে কাজ করছে।
তাদেরকেই হচ্ছে এখানে আবার ইনক্লুড যদি করা হয় তাহলে তাদের যেমনিভাবে হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, পাশাপাশি আমাদের ইন্ডিয়ান বা অন্য অন্য দেশের নাগরিকের থেকে আমাদের দেশীয় নাগরিকদের সুযোগ সুবিধা বেশি পাবেন। প্রবাসীদের জন্য পেনশন সুবিধা চালু করতে হবে এবং বিদ্যমান বিমা সুবিধার আওতায় অসুস্থতার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। বর্তমানে যে প্রবাসীদের জন্য বিমাটি আছে সেখানে অসুস্থ এই বিষয়টি নেই। অনেক প্রবাসী বিদেশে হসপিটালে কাটাচ্ছে, বিদেশে যেহেতু অনেক ব্যয়বহুল চিকিৎসা, এই চিকিৎসা সেবা পাচ্ছেন না বিমার ভিতরে, এই বিষয়টি না থাকার কারণে আমরা দাবি জানাচ্ছি যে প্রবাসীদের জন্য বিমার মধ্যে এই অসুস্থ বিষয়টি অন্তর্ভুক্ত করতে। 6 নম্বর, দেশের প্রতিটি সরকারি হাসপাতাল ও অফিসে প্রবাসীদের জন্য আলাদা বুথ চালু করতে হবে, যাতে খুব সহজে এবং অল্প সময়ে প্রবাসীরা সেবা নিতে পারেন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সেবা নিতে গেলে কী পরিমাণ হয়রানির শিকার হতে হয়। একজন প্রবাসী বাংলাদেশে আসেন খুব অল্প সময়ের জন্য, 1 মাস বা 15 দিনের জন্য আসেন, কিন্তু তার জমি জমা সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে বা যে কোনো তার হচ্ছে সরকারি প্রয়োজনে এনআইডি কার্ড সংশোধনের ব্যাপার হলে, পাসপোর্টে কোনো ইস্যু হলে তাকে এই যে এক অফিস থেকে সেই অফিসে এখন যেতে যেতে অনেক সময় লেগে যায়। আমি নিজে বলি আমার একটা আমার এনআইডি কার্ডের ছবি আপডেট করার জন্য আজকে 3 মাস যাবত আমি হচ্ছে ঘুরছি, কিন্তু আমি করতে পারি না, এখন পর্যন্ত সমাধান করতে পারিনি। তো একজন প্রবাসী সে তো শুধু এনআইডি কার্ডের ছবির জন্য বাংলাদেশে 3 মাস থাকবে না নিশ্চয়ই। তো এই বিষয়গুলো আমাদের প্রবাসী যারা আছে তাদেরকে ফাস্ট ট্র্যাক সিস্টেমে সার্ভিস দেওয়ার জন্য প্রত্যেকটা সরকারি অফিসে আলাদা বুথ চালু করতে হবে। বিদেশে প্রবাসী কর্মীদের আইনি সহায়তা প্রদান করতে হবে, বিশেষত চুক্তি লঙ্ঘন, বৈষম্য বা অন্য যে কোনো সমস্যা মোকাবেলায় প্রতিটি দূতাবাসে লিগ্যাল উইং শক্তিশালী করতে হবে। কিছু কিছু দূতাবাসে লিগ্যাল উইং আছে, কিন্তু এগুলো আসলে আমরা যদি বলি যে নখদন্তহীন বাঘের মতো। আমাদের শক্তিশালী লিগ্যাল উইং থাকতে হবে, যেখানে আমাদের প্রবাসীরা কোনো ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তাদের হলে সরাসরি তারা শক্তিশালীভাবে হস্তক্ষেপ করতে পারে। বাংলাদেশি দূতাবাস ও কনসুলেটের জনবল বৃদ্ধি করতে হবে, দূতাবাসে প্রবাসীদের হয়রানি বন্ধ করতে হবে এবং দূতাবাসের দ্রুততম সময়ের মধ্যে প্রবাসীদের সেবা দিতে হবে। আমাদের মেজর নাসির স্যার বলছেন যে আমাদের বাংলাদেশে একটা জেলা পর্যায়ে বা একটা উপজেলা পর্যায়ে নাগরিকদের সেবা নিশ্চিত করার জন্য সরকারের বিভিন্ন ধরনের থাকে। এখানে আপনার হচ্ছে সরকারি অফিস আদালত থাকে, এরপরে হচ্ছে থানা থাকে। যদি বলি যে একটা থানাতে যদি 2 লক্ষ বা 3 লক্ষ লোক থাকে, 3 লক্ষ লোককে সুবিধা দেওয়ার জন্য সরকারের কমপক্ষে 1 থেকে 1.5 হাজার কর্মকর্তা কর্মচারী থাকে। কিন্তু আমাদের এই প্রবাসী যারা মিডল ইস্টের কথা যদি বলি, ওমানে 7 থেকে 7.5 লক্ষ বাংলাদেশি আছে। এই 7 থেকে 7.5 লক্ষ বাংলাদেশিকে সেবা দেওয়ার জন্য দূতাবাসে সর্বোচ্চ 15 থেকে 20 জন কর্মকর্তা কর্মচারী থাকেন। এরা চাইলেও আসলে প্রবাসীদের ওইভাবে সেবা দিতে পারে না। এই জন্য প্রত্যেকটা দূতাবাসে কর্মকর্তা কর্মচারী বৃদ্ধি করতে হবে। প্রবাসীদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে খুব দ্রুততম সময় নিতে হবে। আমরা অনেক সময় দেখি যে দূতাবাসে সেবা নেওয়ার জন্য প্রবাসীরা 300, 500, 1000 কিলোমিটার দূর থেকে আসেন, তারা দূতাবাসের বাইরে মাঠে তারা রাত্রি যাপন করেন। এতে করে বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের। এই বিষয়টি বন্ধ করতে হবে। প্রবাসী পরিবার ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের 9 নম্বর দাবি, এবং তাদের সন্তানদের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আসন সংরক্ষণ করতে হবে। ইদানিং আমাদের কাছে বেশ কিছু কেস আসছে, মানে অভিযোগ আসতেছে, যে বিষয়গুলো হলো প্রবাসী তার পরিবার থেকে সবথেকে বেশি প্রতারিত হচ্ছে। তার সম্পদ তার ভাই দখল করে নিচ্ছে, প্রবাসী তার স্ত্রী তার সম্পদ নিয়ে আরেকজনের হাতে চলে যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর জন্য প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে ভূমিকা কী নিচ্ছে এটা আমরা জানতে চাই, এটা আমরা দাবি জানাচ্ছি। 10 নম্বরে, প্রবাসীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে যে সকল ব্যাংক প্রবাসীদের নাম নিয়ে তারা বাংলাদেশে অনুমোদন নিয়েছে, আজকে প্রবাসী কল্যাণ ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি গ্লোবাল, যে সকল ব্যাংকগুলো প্রবাসীদের নাম নিয়ে যারা কার্যক্রম করছে, এরা আসলে কী দিচ্ছে এটা আমরা জানি না, এখন পর্যন্ত আমরা দেখিনি। কিন্তু আমরা চাই প্রবাসীদের সহজ শর্তে ঋণ দেওয়া। আজকে বাংলাদেশে টাকা নাই, ন্যাশনাল ব্যাংক টাকা দিতে পারে না, অনেক ব্যাংক আজকে খালি হয়ে গেছে। কিন্তু এইখানে ব্যাংকগুলোতে আমাদের কয়জন প্রবাসী দেখানো যাবে যে তারা ঋণ খেলাপি আছে? আজকে বাংলাদেশে আমার মনে হয় না একজন প্রবাসীকে দেখানো যাবে যারা ঋণ খেলাপি আছে। যারা আসলে বাংলাদেশের টাকাগুলো বাইরে পাচার করছে এই তালিকার মধ্যে আমাদের একজন প্রবাসীও নাই। তাহলে কেন প্রবাসীদেরকে ঋণ দেওয়া হচ্ছে না, বা তাদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এত অনীহা সরকারের? আমরা প্রবাসীদেরকে ঋণ দেওয়ার জন্য সর্বোচ্চ সহজ সুবিধা নিশ্চিত করতে সরকারকে দাবি জানাচ্ছি। 11 নম্বরে 21শে পদকের ন্যায় প্রতি বছর প্রবাসী পদক চালু করতে হবে। প্রবাসে যারা বাংলাদেশের জন্য কাজ করছে, যারা ভালো বেশি রেমিটেন্স পাঠাচ্ছে, দেশের অবদানে যারা ভূমিকা আছে, এরকম বাছাই করে প্রতি বছর যে প্রবাসী দিবস হয়, অভিবাসী দিবস, সেখানে প্রবাসী পদক চালু করতে হবে। 12 নম্বর, আমাদের দাবি হচ্ছে গণভবনে জাদুঘর। আপনারা জানেন যে গণভবনে জুলাই অভ্যুত্থানে একটা জাদুঘর করা হচ্ছে। এখানে প্রবাসীদের জন্য আলাদা, এখানে প্রবাসীদের জন্য
প্রবাসী কর্নার রাখতে হবে। আপনারা জানেন যে প্রবাসীদের ভূমিকা কী ছিল এই জুলাই আন্দোলনে। তো আমরা কোনোভাবেই প্রবাসীদের এই আন্দোলনকে মুছে ফেলতে চাই না। আমরা চাই সেখানে প্রবাসীদের জন্য একটা আলাদা কর্নার হোক এবং সেখানে আমাদের প্রবাসী যারা আন্দোলনে গ্রেপ্তার হয়েছে তাদের নাম থাকবে, যারা সোশ্যাল মিডিয়াতে ভূমিকা পালন করেছে তাদের নাম ওখানে থাকবে। এটি তাদের নাম এবং ছবি সংরক্ষণ করে গণভবন জাদুঘরে প্রবাসীদের জন্য আলাদা কর্নার তৈরি করতে হবে। 13 নম্বর হচ্ছে আমাদের দাবি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেবার আওতা বৃদ্ধি করতে হবে। যেমন প্রতিবন্ধী ভাতা 1000 টাকা থেকে 5000 টাকা করতে হবে, চিকিৎসা সহায়তা 1.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা করতে হবে। আমরা আশা করছি এই সকল বিষয়গুলো যদি সরকার মনোযোগ দেন তাহলে আমাদের প্রবাসীরাও উপকৃত হবে এবং বাংলাদেশের রেমিটেন্সের জন্য এবং বাংলাদেশ বিনিময়ে আমরা আমাদের প্রবাসীরা আরও বেশ ভূমিকা পালন করব। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।